প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র রমজানুল মুবারকের এই রাত গভীরে এই মুহূর্তে আমি এই লাইভে এসেছি এটি তাৎক্ষণিক বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। দর্শক শ্রোতা মণ্ডলী, আজ সারাদিন বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন যে আজকে আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবর্ষের বাংলানগর এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে সেটি দেশব্যাপী আলোচিত একটি বিষয়। আমরা সকলেই জানি বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং জনগণের রায় ছিনতাই করা হয়েছে অত্যন্ত নগ্নভাবে, তার মধ্যে সবচেয়ে আলোচিত আসন হলো ঢাকা 13 আসন। এখানে জনগণের যে ভোট এবং জনগণের যে রায় সেটাকে সুস্পষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে এবং সেই ছিনতাই কাণ্ডের সাথে অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশের দায়িত্বশীল অনেকগুলো মহল এটার সাথে জড়িত। তার সুস্পষ্ট বিভিন্ন প্রমাণাদি এবং ঘটনা প্রবাহ আমাদের সামনে বিদ্যমান রয়েছে। সেই সাথে আমি এই কথাও বলতে চাই যে এই নির্বাচনে আমরা আমাদের নির্বাচনকে নিয়ে আমরা আমাদের অভিমত ইতিমধ্যেই একাধিকবার ব্যক্ত করেছি। নির্বাচনটি ছিল দৃশ্যত সারাদিন অনেকটাই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং মানুষের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা উৎসাহ একটি উৎসাহব্যঞ্জক পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। নির্বাচনটা যতটা সুন্দর, অংশগ্রহণমূলক এবং মানুষের উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হয়েছে, কিন্তু সন্ধ্যার পর থেকে ফলাফল গণনার ক্ষেত্রে তার রিফ্লেকশন এবং তার যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে পারিনি। ফলাফল গণনার সময় নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে এবং এক কথায় বলতে গেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিবর্গকে তাদের জয় ছিনিয়ে নিয়ে তাদেরকে পরাজিত দেখানো হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটিতে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের নির্বাচিত প্রার্থীর জয়ে ছিনতাই করা হয়েছে, তার মধ্যে ঢাকা 13 আসন হলো অন্যতম এবং সর্বাগ্রে। কিন্তু এখানেও সারাদিন দৃশ্যত নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা এখানে ঘটেনি। সকাল থেকেই আমাদের 11 দলীয় নির্বাচনের প্রতীক রিকশা মার্কার যে সকল পোলিং এজেন্ট এবং তাদের যে সকল স্বেচ্ছাসেবক এবং কর্মীবৃন্দ ছিল তাদেরকে অনেক জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, হুমকি ধমকি প্রদান করা হয়েছে এবং আমরা সকাল থেকেই অব্যাহতভাবে গণমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলাম। আমাদের ঢাকা 13 আসনটি 7টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এই 7টি ওয়ার্ডের মধ্যে সকাল ভোর থেকেই সবচেয়ে বেশি আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধমকি প্রদান করা হয়েছে এবং অশোভন আচরণ করা হয়েছে আমাদের এই 13 আসনের 34 নং ওয়ার্ডে। স্থানীয় বিএনপি নেতা রাজেশ খানের নেতৃত্বে এই জাতীয় কার্যকলাপ পরিচালনা করা হয়। আমাদের কেন্দ্রের বাইরে বুথগুলোতে আমাদের যে সকল নেতাকর্মীরা ভোটারদেরকে রিসিপশনের জন্য, তাদেরকে ভোটার স্লিপ প্রদান করার জন্য
ভোটারদেরকে এগিয়ে আনার জন্য যে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছিল, প্রতিটি সেন্টারে সেন্টারে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে এবং প্রতিটি আমাদের যে বুথ ছিল সবগুলোতে গিয়ে রাজেশ খান এবং তার সন্ত্রাসী বাহিনী ব্যাপকভাবে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে, হুমকি ধমকি প্রদান করেছে এবং তাদের অনেককে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রাণনাশেরও হুমকি পর্যন্ত দিয়েছে এই রাজেশ খান। এই কথাগুলো আজ আমি ইলেকশনের অনেকদিন পরে এসে বলছি তা নয়। আমি 12 তারিখ সকাল 10টার মধ্যেই এই কথাগুলো আমি গণমাধ্যমে বলেছি এবং রাজেশ খানের নাম নিয়েই আমি আমার এই অভিযোগের কথাগুলো সেখানে ব্যক্ত করেছি। তবে সেখানে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ অথবা পাল্টা কোনো তাদের উপরে কোনো হামলা অথবা কোনো ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। আমাদের নিরীহ লোকজন তাদের ভয়ভীতি যতটুকু উপেক্ষা করে সম্ভব হয়েছে কার্যক্রম পরিচালনা করেছে। তবে দিন গড়ানোর সাথে সাথে সেখানে তাদের শোডাউন এবং কেন্দ্রের সামনে তাদের শক্তি প্রদর্শনের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে একসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পদক্ষেপ গ্রহণ করে, বিশেষ করে আর্মি গিয়ে সেখানে সেই বিএনপির এবং ধানের শীষের প্রতীকের যারা কর্মী ছিল এবং সাধারণ মানুষদেরকে যারা ভীতি প্রদর্শন করছিল এবং ভোটের শান্তি প্রিয় পরিবেশকে যারা বিঘ্ন ঘটাচ্ছিল তাদেরকে বারবার ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আর্মি। এবং সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে সেখানে আর্মি অ্যাকশনে গিয়েছে, লাঠিপেটা করেছে ব্যাপকভাবে এবং সেই লাঠিপেটায় সারাদিন বিভিন্ন কেন্দ্রে বিএনপির অনেক নেতাকর্মী, ধানের শীষের অনেক নেতাকর্মী তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ক্ষেত্র বিশেষে তাদের সাথে সাথে আমাদেরও অল্প কিছু লোক আর্মির সেই প্রহারের শিকার হয়েছে এবং তারাও আহত হয়েছে এবং সেই আহতদেরকে আমি 12 তারিখ রাতেই তাদের শয্যাপাশে গিয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা আমি গ্রহণ করেছি। আর্মির এই আক্রমণ এবং তাদের ছত্রভঙ্গ করা, শান্তি শৃঙ্খলা রক্ষার এক পর্যায়ে ওখানে আমাদের লোকজনও যেরকম কিছু আহত হয়েছে আর প্রায় 90% জন বা তার চেয়েও বেশি সেখানে আক্রান্ত হয়েছে ধানের শীষের নেতাকর্মীরা। কারণ তারাই সকাল থেকে ভোট কেন্দ্র দখল করার এবং ভোটের পরিবেশ নষ্ট করার, ভয়ভীতি প্রদর্শন করার এই সকল সন্ত্রাসী কার্যকলাপগুলো পরিচালনা করছিল এবং এতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাজেশ খানের। সেই রাজেশ খানের কর্মী বাহিনীর সাথেই আর্মি তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের উপর লাঠিপেটা করে এবং সেই লাঠিপেটায় তাদের মধ্যে অনেকে আহত হয়েছে এবং সেই আহতদের মধ্যে রাজেশ খানের নিকটাত্মীয় একজন হায়দার আলী নামে এক ব্যক্তি ছিলেন। সেটা আমরা আগে জানতে পারিনি, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আজকে ধানের শীষের প্রার্থী হয়তো আগাম তারা অনুভব করেছিল যে হায়দার আলীর তার অবস্থা শোচনীয়, আর্মির লাঠিপেটায় গুরুতর আহত এবং আইসিইউতে সে সম্ভবত ভর্তি ছিল এবং আমরা আশঙ্কা করছি যে তার অবস্থা সংকটাপন্ন এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সকালবেলা ধানের শীষের প্রার্থী একটি এখানে সিন ক্রিয়েট করেছে এবং আমাদেরকে বা আমাদের উপর এর দায় চাপানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করেছে এবং সেই নাটকের মাধ্যমে মূলত তাদের সন্ত্রাসী কার্যকলাপ, রাজেশ খানের এই দখলদারি, সন্ত্রাস এবং ভোট কেন্দ্র দখল করার তাদের এই প্রবণতা এবং তার প্রেক্ষিতে সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়কে আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার একটি প্রবণতা হিসেবে হঠাৎ করে আজ ইলেকশনের এতদিন পরে এসে এই জাতীয় ঘটনার দায় রিকশা মার্কার নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমি মনে করি এটি একটি দূরভিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক ঘটনা। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ খানের এবং তার সহকর্মীদের মাধ্যমে তারা যেই সংবাদ প্রচার করেছে, সেখানে ওই হায়দার আলীর নিহত হওয়ার সংবাদ প্রচারিত হয়েছে। এবং আবারও তারা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো মিথ্যাচার করে আর্মির হামলায় আহত হয়ে এবং শেষে নিহত ব্যক্তির এই ঘটনাকে তাদের সন্ত্রাসী কার্যকলাপ, রাজেশ খান তার নিজের অপরাধকে ঢাকা দেওয়ার জন্য সে আমাদের উপর এর দায় চাপানোর অপচেষ্টা চালিয়েছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং সেখানে স্বাভাবিকভাবেই সিসিটিভি ফুটেজ থাকার কথা প্রতিটি কেন্দ্রকে সামনে রেখে সেখানে কি ঘটনা ঘটেছিল, সেনাবাহিনী কেন তাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের কাছে একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে এই সংবাদ এসেছে যে সেই দিন রাজেশ খান এবং হায়দার আলী তারা আর্মিকে চ্যালেঞ্জ করেছিল এবং আর্মিকে তারা সেখান থেকে হুমকি ধুমকি দিয়ে আর্মির সাথেও অসদাচরণ করার প্রেক্ষিতে আর্মি তাদের উপরে চড়াও হয় এবং তারা আর্মির দ্বারা লাঠিপেটার শিকার হয় এবং সেই ঘটনারই প্রেক্ষিতে এই মর্মান্তিক বিয়োগান্তক ঘটনাটি ঘটে যায়। কোনো মানুষের প্রাণহানি, এটি অবশ্যই আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়, দুঃখজনক একটি বিষয়। আমরা এই নিহত ব্যক্তির হায়দার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা তাদেরকে নিয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ করেছিল, ভোট কেন্দ্র দখল করার পায়তারা চালিয়েছিল, মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করার এবং আতঙ্ক সৃষ্টি করার অপতৎপরতা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার দাবি জানাই এবং সেই সাথে কেন এইভাবে আঘাত করা লাগলো বা হলো, এর সাথে দায়ী কারা, সিসিটিভি ফুটেজের যথাযথ উদ্ঘাটনের মাধ্যমে এই ঘটনা যেন জাতির সামনে স্পষ্ট করা হয়। এখানে একদিকে আমরা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অসংখ্য তথ্য প্রমাণ আমাদের কাছে বিদ্যমান থাকার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমরা যেমনিভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ দায়ের করেছি, সে একই সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আইনানুগ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার আমরা পর্যায়ক্রমিক পদক্ষেপের মধ্যে রয়েছি, প্রক্রিয়ার মধ্যে রয়েছি। সেটিকে যেন ভিন্ন খাতে কেউ প্রবাহিত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, সেই জন্য আমরা দেশবাসীর প্রতি, সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই এবং দেশের সকল জনগণকে আমরা এই ব্যাপারে সোচ্চার এবং যেভাবে ভোট চুরির মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে ছিনতাই করা হয়েছে ঢাকা 13 আসনে, এর বিরুদ্ধে সারা দেশের জনগণকে সোচ্চার এবং তাদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানাই এবং একই সাথে এইভাবে ভোট কেন্দ্র দখলের অপতৎপরতার সাথে জড়িত রাজেশ খান সহ 34 নং ওয়ার্ডের ধানের শীষের যারা তৎপরতা পরিচালনা করেছে তাদের এই সকল অপতৎপরতাকে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা চাই যেভাবেই হোক, যে প্রক্রিয়ার মাধ্যমেই হোক, একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটি নির্বাচন পরবর্তী বাংলাদেশে একটি নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে। আমরা এই সরকার যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করুক, সেটা আমরা চাই। কোনোভাবেই শান্তিপূর্ণ পরিস্থিতিকে ঘোলাটে করার কোনো অপচেষ্টা, সাধারণ শান্তিপ্রিয় পরিবেশকে উত্তপ্ত করার মতো কোনো কর্মকাণ্ড যেন কেউ পরিচালনা করতে না পারে, সেজন্য আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই বিষয়ে সোচ্চার এবং সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই নেগোসিয়েশন টেবিলে অনেক দুয়ারেই যাওয়া আসা এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ হয়েছে। মানে
কে বিএনপি জোটের সাথে যাবে, আপনি বাদেও এনসিপি আসলে বিএনপির সাথে যাবে না আপনাদের সঙ্গে আসবে, সেটা অনেক টানাপোড়েন হয়েছে। অনেকেই বলে থাকেন যে এইটার মধ্যে আপনি একটা কি ফ্যাক্টর হিসাবে, মানে এনসিপি যাতে জামাতের সাথে বা আপনাদের জোটের মধ্যে আসে, আপনার সাথেই অনেক বেশি আলোচনা হয়েছে, এটা কি ঠিক? না, আমার সাথে একটা পর্যায়ে আলোচনা হয়েছে, অর্থাৎ আমি আমার রাজনীতির অবস্থানটা কোন দিকে হবে, আমি বিএনপির সাথে এলাই করব না জামাতের সাথে এলাই করব, এটা নিয়ে আমি অনেক পরে ডিসিশন নিয়েছি আমাদের অন্যান্য ইসলামী দলগুলোর তুলনায়। একেবারে লাস্ট মোমেন্টে আমি সিদ্ধান্তটা নিয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক গুরুত্বের সাথে বিবেচনা করেছি এনসিপি কি করতেছে সেটা, যেটা অন্য কেউ করে নাই। আচ্ছা, আমার কাছে এনসিপির গুরুত্বটা অনেক বেশি ছিল। আমি যেটা আমার দেখায় বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এনসিপিকে এতটা গুরুত্ব দিয়ে কেউ এইভাবে বিবেচনা করে নাই যতটা আমি করেছি এবং আমি এখনো করি। এই জন্য আমি এনসিপির সাথে তাদের মতামত এবং তাদের মনোভাব বোঝার জন্য অনেক দেরি করেছি, এবং যখন আমি দেখেছি যে এনসিপির মনোভাব হলো যে এইদিকে এই জোটে আসবে, তখন আমি ফাইনাল করেছি। এরপরে আবার এনসিপি কিছুদিন আবার একটু ঝুলন্ত ছিল, কিন্তু লাস্ট শেষ পর্যন্ত তারা এখানে এসেছে। তো সেই হিসাবে আমার চাওয়াটা পূর্ণ হয়েছে আর কি। তারা মোটামুটি ভাবে নেগোসিয়েশন করতেছিল আপনাদের সঙ্গেও, আবার অন্য জোটের সঙ্গেও এটা নেগোসিয়েশন করতেছিল। আপনার কাছে কি মনে হয়, ধরেন আমি যদি একটু আবার পুরনো প্রসঙ্গটার মধ্যে একটু আসি, যে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী, আমি যদি আরবি শব্দটা বলি তাহলে সুবিধা, হুকুমত, এই ইসলামী হুকুমতটা যদি ইসলাম ধর্ম যারা অবলম্বন করে তাদের জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট, ধরেন এখনো তো 8 থেকে 10% যারা ইসলাম ধর্ম অবলম্বন করেন না তারা এই দেশে আসেন, তাদেরকে আমরা পার্মানেন্ট জাহান্নামী ধরে নিয়ে বা তাদেরকে একটা পেনাল্টি, তাদেরকে কি আমরা একটা চলে যাওয়ার বার্তা দিতেছি? মানে জাস্ট লিভ দিস কান্ট্রি? না, কোনোভাবেই এটা না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, কিছুটা পড়ছি। ইসলামের ইতিহাসে আপনি দেখেন যে ইসলামী রাষ্ট্র মানে খেলাফতের যে ইতিহাস, খেলাফতের ইতিহাস থেকে আমি 2টা তথ্য আপনাকে শুধু দেই। এই যে ইহুদি সম্প্রদায়, আপনি ইহুদি সম্প্রদায়ের 1500 বছরের ইতিহাস পড়েন, আজ থেকে 500 বছরের বা বাদ দিয়ে এর আগের 1000 বছর, এই 1000 বছর ইহুদিরা পৃথিবীতে সব জায়গায় নিগৃহীত হতো খ্রিস্টানদের দ্বারা। তারা কাদের আশ্রয় ছিল? ইহুদিরা কখনোই গত 1500 বছরে কখনোই তারা কোনো শক্তিশালী অবস্থানে ছিল না, তাদেরকে কারো না কারো আশ্রয় থাকতে হয়েছে। তাদের কাদের আশ্রয় ছিল? মুসলমানদের আশ্রয় ছিল। ইসলামী খেলাফাই তাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন সময় তাদেরকে রেখেছে। এটা হলো ইহুদিদের ইতিহাস। এরপরে দেখেন আপনি, যেখানেই মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় মানে মানে অন্যান্য ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীর যে সংখ্যাধিক্য, সেটাও কিন্তু বিপুল পরিমাণ। আমি আমাদের সাবকন্টিনেন্টাল কথাই যদি বলি, 700 বছর এখানে মুসলমানরা শাসন করেছে, এবং 700 বছরেই মুসলমানরা সংখ্যালঘু আর হিন্দুরা সংখ্যাগুরু। সংখ্যাগরিষ্ঠ থেকেও এখানে তারা মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। তো যদি ক্ষমতার কারণে মানে অমুসলিমদেরকে লিভ করার যদি কোনো বিষয়টা থাকতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না এখন। কিন্তু আসলে মুঘল পাঠানরা যেভাবে ভারতবর্ষ শাসন করছে, তাদের শাসন করা ভারতবর্ষের যতটুকু লক্ষণ বা যতটুকু বৈশিষ্ট্য আছে, আপনারা কিন্তু তার থেকে আলাদা ইসলামের কথা বলতেছেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। মানে আকবর বাদশার ইসলাম আর মামুনুল হকের ইসলাম এক না। আকবর বাদশার ইসলাম, আচ্ছা ঠিক আছে, হুমায়ুন সাহেবের কথা বলেন, আলমগীরের কথা বলেন। আলমগীর কিন্তু 6 জনের মধ্যে একদম ব্যতিক্রম, দা ফ্যান্টাস্টিক 6 যদি আমি বলি, তারপরে তো আরো 3জন 4জন ছিল। আলমগীর বা ঔরঙ্গজেব উনি তো একদমই ব্যতিক্রম আসলে। উনার কথা যদি আপনার বলতে, আমি বাবর, জাহাঙ্গীর, আকবর, মানে শাহজাহান, তারা ডিফারেন্ট। এর আগে পাঠানরাও ডিফারেন্ট। আমি বরং ইদানিং জায়গায় একটু আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এটা ঠিকই বলছেন যে মানে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা এবং তার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকা না থাকা। আমরা যদি এই যেই শতাব্দীটা চলে গেল, সেই শতাব্দীতে আপনি যদি অটোমানদের, মানে যারা তুর্কদের পতনের ক্ষেত্রে ইসলামিস্ট রাষ্ট্রগুলির এক ধরনের সরাসরি ইনভলভমেন্ট আসে, সরাসরি ইনভলভমেন্ট, যেই জন্য আমার তুর্কি ফ্রেন্ডরা কিন্তু আরবদের হেট করে লাইক এনিথিং, বিকজ তারা ব্রিটেনের সাথে হাত মিলায়া
এই রাষ্ট্রটা ভাঙার জন্য তারা অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে, এবং যার জন্য ইসরায়েল নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, ইরাকের মতো একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবার আমি যদি আরেকটু সামনে আসি, এই সুদান, সাউথ সুদানে যে মুসলমানদের মধ্যে অনেকটা মারা হলো বিভিন্ন ফেরকা নিয়া, সৌদি আরব যে ইয়েমেনের কিছু মুসলমানদের মারা হয়েছে, আমরা সিরিয়াতে, এই আধুনিক সিরিয়াতেও, মানে তুর্কদের সাথে এটা লাগা ছাড়াও আধুনিক সিরিয়াতেও আমরা যে মুসলমানদের নিধন দেখছি মুসলমানদের মাধ্যমে। তাহলে এইটা একটা মনে হয় না যে আমরা যদি এই জিনিসগুলি ডিল না করি, আমরা যদি এই জিনিসগুলিরে ঠিক না করি, তাহলে আমরা একটা এরকমই একটা সময়ের দিকে আমরা হয়তো যাব। কারণ আজ হোক কাল হোক এমন তো হইতেই পারে যে আপনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবেন। তা এইটার ব্যাপারে মানে আপনারা ভাববেন কিনা বা ভাবছেন কিনা? মানে অবশ্যই এই বিষয়টা আমি মনে করি যেসব যেই ইতিহাসগুলি আসতেছে, যখনই প্রপার ওয়েতে কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাকে সারা দুনিয়ার ইসলামিক স্কলাররা, আলেম সমাজ যখনই সেটাকে সমর্থন দিয়েছে, তো সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে আপনি কখনোই কোথাওই অমুসলিমদের প্রতি কোনো ধরনের অবিচার অথবা অমুসলিমদের তাদেরকে তাদের ভিটেমাটি, জায়গা জমি, দেশ ছাড়ার কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না। আমার মনে হয় এই ব্যাপারটা আরেকটু আপনি হয়তো পরীক্ষা করে দেখতে পারেন। এরকম ঘটনা কিন্তু আসলে আছে। যাই হোক, আমি আপনার সাথে মানে এই তর্কলজিকে ব্যাক এন্ড ফোর্থ আমি মনে করি অটোমান সাম্রাজ্যের মধ্যে এরকম বহু ঘটনা আছে। এখন অটোমানদেরকে আপনি যথেষ্ট মুসলমান বলবেন কিনা সেইটার একটা মানে না, অটোমানদেরকে আমরা যথেষ্ট না, পূর্ণ মুসলমানই বলি। ইসলামের ব্যাপারে আমাদের তাদের ইসলামের ব্যাপারে আমাদের আপত্তি নাই। হ্যাঁ, এই হারেম সহ তারপরে আছে যে কোন ব্যক্তি সেখানে ব্যক্তিগতভাবে পরিপূর্ণ আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়ে থাকতে পারে, কিন্তু ওভারঅল সামগ্রিক সিস্টেমটা পতন যুগের ইসলামের মানে তারা অন্তত ধারণ করছে। ওকে, ঠিক আছে, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। আমরা যদি আপনাকে আপনার রাজনৈতিক ভবিষ্যতের কথা জানতে চাই, যে আপনি আসলে আপনার রাজনীতিটারে আপনি এখন কোন দিকে বেশি কনসেন্ট্রেট করতে চাচ্ছেন? যে এটা কি তরুণদের মধ্যে আপনি আরও বেশি পৌঁছাতে চান? আপনি কি সব ধর্মের, সব বর্ণের, সব লিঙ্গের মানুষের কাছে পৌঁছাতে চান? মানে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে আসলে, মানে এখন এই মুভ ফরওয়ার্ড, এই নির্বাচন উত্তর আপনার রাজনীতিটার ক্ষেত্রে? আমাদের এখন বড় বিষয় হলো জুলাই স্পিরিটটা, যেই বৈশিষ্ট্য সহ জুলাই বিপ্লবটা হয়েছে, এই জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে বাস্তবায়ন করা এবং আমাদেরকে যতটা সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা নিজেদেরকে, আমাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে, সীমাবদ্ধতা থেকে থাকে, সেই বিষয়গুলিকে ওভারকাম করে আমরা জাতীয় নেতৃত্বে যাওয়ার জন্য আরও যতটা নিজেদেরকে মানুষের কাছে উপযোগী করে উপস্থাপন করা যায়, সেটাই হবে আমাদের স্ট্র্যাটেজি এখন। আমি একটু আন্তর্জাতিকভাবে আপনাকে এটাই আমার প্রায় শেষের দিকের প্রশ্ন। আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের কথা আপনি বলেন সবসময় আপনার বক্তৃতায়, এটা অনেক আগে থেকে এটা ভারতীয় আধিপত্যবাদটা আসে, কিন্তু আপনি আবার এমিরেটস অফ আফগানিস্তানের কথাও বলেন, যাদের সাথে আবার ভারতের খুবই সম্পর্ক, বা একমাত্র ভালো সম্পর্ক, মানে মোদি সাহেব তালেবান সরকারকে বন্ধু মনে করেন। মানে এটাকে কিভাবে ডিল করা আসলে, মানে সেখানে ভারতের প্রতি তো আলাদা আমাদের কোনো মানে নাই, অ্যালার্জি নাই। আচ্ছা, ভারত ইমারাতে ইসলামিয়ার উপরে কোনো আধিপত্য সৃষ্টি করার সুযোগ নেই ভারতের। আচ্ছা, সেখানে তারা সমপর্যায়ে ডিল করে। আচ্ছা, কিন্তু সেই পলিসিটা বাংলাদেশে এসে ভারতেরটা ঠিক থাকে না। আচ্ছা, ভারত যদি ইমারতকে যেভাবে ডিল করতেছে, বাংলাদেশকে যদি সেভাবে ডিল করে, তাহলে ভারত তো আমার উত্তম বন্ধু হতে পারে। সেটা কি আপনি মনে করেন যে এটা একটা মানে বাংলাদেশে এই আধিপত্যবাদটা স্পেসিফিকলি কোন দিকে আপনি বেশি ফিল করেন? মানে একটা তো আছে যে পলিটিক্যাল, ফিনান্সিয়াল, কালচারাল, আপনার কোন দিকটা আপনার? সবগুলোই, পলিটিক্যাল, কালচারাল এবং ফিনান্সিয়াল, তিনটা অ্যাসপেক্ট থেকেই।
ভারতের এই যে মনোভাব, যে এখানে ভারতের জন্য বড় একটা সমস্যা যেটা, সেটা হলো যে বাংলাদেশটা ঠিক ভারতের পেটের মধ্যে থেকে, বাংলাদেশ তার আশেপাশের ভারতের অন্তর্গত যে প্রদেশগুলো আছে সবগুলো থেকে বাংলাদেশ আপনার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপরে লিভিং স্ট্যান্ডার্ড দিক থেকে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। এটা ভারতের জন্য খুব সমস্যা একটা। এই জন্য ভারত চায় না কোনোভাবেই যে বাংলাদেশটা সেই পর্যায়ে উন্নত হোক, কারণ তাহলে সে তার প্রদেশগুলোকে সে অখণ্ড রাখতে পারবে না। এই জন্য ভারত বাংলাদেশের ব্যাপারে এই জাতীয় একটা পলিসি বরাবর। আমরা তো দেখি যে বাংলাদেশের লোক ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন, বাংলাদেশের লোক ভারতে কাজ করতে যাচ্ছেন, বা আমরা দেখি যে বাংলাদেশের মানুষ ভারতীয় কালচারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, সেটা হিন্দি সিনেমা হোক, হিন্দি সিরিয়াল হোক, বাংলার মানে নাটক বা এই জাতীয় জিনিসপত্র হোক, সেগুলির ব্যাপারে খুব বেশি ডিপেন্ডেন্ট। আমরা তো উল্টা জিনিসটা দেখি। ডিপেন্ডেন্ট এটা না, মানে খুব বেশি দেখেন, সেটা হলো বাংলাদেশ আগ্রাসন চালায় বাংলাদেশ, সেখানে মানুষের দেখেন, আমি বলি দেখেন, আমার এই যে কনস্টিটিউয়েন্সি নির্বাচনের ক্ষেত্রে আমি এটা দৃষ্টান্ত দিই, উদাহরণ। আমার এই আসনে একটা প্রবলেম আছে, বড় ধরনের প্রবলেম, ঢাকা 13-তে। না, আমি সেটা বলি, সেটা হলো মাদকের একটা সাম্রাজ্য আছে। এখন মাদকের সাম্রাজ্যকে যদি আমি উৎখাত করতে চাই, মাদকের বিরুদ্ধে আমাকে একটা অবস্থান নিতে হয়েছে, সমাজের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে। কিন্তু মাদকের সাম্রাজ্যের সাথে এত বেশি মানুষ এটার সাথে জড়িত, এবং এমন এমন মানুষ জড়িত যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এখন আমি যেহেতু মাদক, তারা বুঝতে পেরেছে যে আমি নির্বাচিত হলে মাদক এখানে থাকবে না, তাদের বিরাট স্বার্থের হানি ঘটবে। এখন এটা তো আপনি নির্বাচন ছাড়াও করতে পারেন, মানে আপনি এমপি না, আপনার যেসব জায়গায় সেটা করতে পারার, এমপি হতে করতে পারার অনেক ব্যবধান, এগুলোর সাথে প্রশাসন জড়িত থাকে ইত্যাদি। তো দেখা গিয়েছে যাদের স্বার্থে আঘাত হানবে তারা কিন্তু আমার বিরুদ্ধে আবার সংঘবদ্ধ হয়ে দেখা গিয়েছে তারা আমার প্রতিদ্বন্দ্বীর সাথে গিয়ে ভিড়ে গেছে। এই যে সমস্যাটা এখানে ভারতের সাথে আবার বাংলাদেশেরই সমস্যা, যে বাংলাদেশ এই যেরকম কিছু কালচার আছে, যে সমস্ত কালচার সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য না, বাংলাদেশি সমাজ, বাংলাদেশির এমনকি বাংলাদেশের কালচারাল সোসাইটিও সেটাকে মানে এগ্রি করছে না, ভারত সেটা করছে। এখন ভারতের সেই নষ্ট কালচার সাধারণ মানুষকে নষ্ট করছে। একটা উদাহরণ কি দিবেন, যে মানে ওরকম একদমই নষ্ট কালচার, যে বাংলাদেশ ভারতের নষ্ট কালচার? বাংলাদেশের সিনেমার কথাই বলেন, বাংলাদেশের সিনেমা ভারতের সিনেমা বাংলাদেশের সিনেমার চেয়ে বিভিন্ন দিক থেকে হয়তো মানোন্নত, কিন্তু তার মধ্যে অন্যতম একটা এটাও যে অশ্লীলতার দিক থেকেও উন্নত। তো সেই কারণেও মানুষকে আকৃষ্ট করছে সেটা। না, সেটা তো এখন আর সিনেমা তো আর ভারতের সিনেমা, তারপরে সিনেমার মধ্যে মানে ভারতে এখন তো সারা দুনিয়াই উন্মুক্ত, খালি ভারতের সিনেমাই যে দেখবে তা তো না। না, মানে বলতেছি এটা একটা দৃষ্টান্ত হিসাবে। আচ্ছা, মানে ভারতীয় সিনেমার প্রভাবে বাংলাদেশের সিনেমাতে হয়তো কিছু মানে অশ্লীলতা ঢুকে যাচ্ছে। আপনি যেটা বললেন জি, যে কালচারালি তারা তো আমাদের উপর আগ্রাসনটা সৃষ্টি করে, আপনি সিনেমার ক্ষেত্রে বলতেছেন। কিন্তু কেউ যে বলেন, মানে এই প্রশ্নটা অনেকটা এরকম, যে ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং যে বর্তমান রুলিং পার্টি ভারতীয় জনতা পার্টি, তারা যেহেতু কট্টর হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক দল, এবং তারা সেই দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর তারা যেহেতু খড়গস্ত, তারা চান মানে মোদির পক্ষে এইটা তার ভোটের এপিল চাওয়ার জন্য খুব সহজ। বাংলাদেশে যদি একটা কট্টরপন্থী মুসলিম জনগোষ্ঠী আসে যারা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায়, তাইলে তার কার্ডটা সুবিধার হয়। দেখো বাংলাদেশ এরকম, আমাদের বেঁচে থাকার জন্য তো এটা দরকার। এবং সেই জন্য মোদি আপনাদের প্যাট্রোনাইজ করে, অনেকে বলে যে আপনাদেরকে শক্তিশালী দেখতে চায়। বাংলাদেশে যারা আমরা ইসলামের রাজনীতি করি, ইসলামী রাজনীতির যতটুকু শক্তিশালী হবে বাংলাদেশে হিন্দুরা ততটাই সিকিউরড হবে, এটা নিশ্চিতভাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ যেই ভিডিওটি দেখলেন, যেই টকশোটি দেখলেন, এই টকশোতে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মামুনুল হক, যিনি এইবার ঢাকা 12 আসনে এমপি পদপ্রার্থী ছিলেন, কিন্তু তিনি ভোটে জিততে পারেননি। ওখানে ববি হাজ্জাজ নামে একজন ভোটে জিতছে এবং সে এমপি হয়েছে, পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
প্রিয় দর্শক, মামুনুল হকের আজকের যেই বক্তব্যগুলি উনি দিয়েছেন, যে কথাগুলি উনি বলছেন, এই কথাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং খালেদ মহিউদ্দিন সাহেব যেই প্রশ্নগুলি করলেন, এই প্রশ্নগুলি কতটা যৌক্তিক ছিল এবং এর ভিতর কোনো প্রকার ভুল যদি থাকে সেই ভুলটি ধরিয়ে দিবেন কমেন্ট বক্সের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের এখানে উপস্থিত ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো এতক্ষণ যেই আলোচনা সমালোচনা তারা করছেন, মামুনুল হক প্রথমত তার নামে মামলা হয়েছে, মামলা করবেন ববি হাজ্জাজ, এরকম কিছু একটা বলছেন। তো এই মামলাকে আসলে মামুনুল হক কতটুকু দোষী সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং মামুনুল হক কি নির্দোষ হতে পারে সেটিও জানাবেন, নাকি ববি হাজ্জাজ তাকে দোষারোপ করার চেষ্টা করছে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।